আসসালামু আলাইকুম। সাকিব স্টোরি লাউঞ্জ চ্যানেলে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। কুয়াশা সিরিজের রহস্যময় গল্প পিরামিডের গুপ্তধন এর প্রথম খণ্ড আগেই প্রকাশিত হয়েছে। যদি আপনি এখনও সেই অংশ না শুনে থাকেন তাহলে উপরে আই বাটন অথবা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে শুনে নিতে পারেন। আজ আমরা শুরু করতে চলেছি সেই গল্পের দ্বিতীয় খণ্ড, আর এটি হচ্ছে এর প্রথম পর্ব। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি আন্তরিক অনুরোধ, গল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করে ফেলুন আর লাইক দিয়ে জানান আপনি আমাদের এই রহস্যযাত্রার সঙ্গী। তো চলুন শুরু করা যাক আজকের গল্প। মৃদু গর্জন করে শহীদের ক্রিমসন কালারের ফোক্সওয়াগনটা কামালের গাড়ি বারান্দায় এসে থামল। তরতর করে সিঁড়ি বেয়ে উঠে এলো শহীদ একতলার ড্রয়িং রুমের সামনে। তারপর প্রচণ্ড হুঙ্কার ছাড়ল কামাল। ঘরের ভেতর থেকে আওয়াজ এলো, ঘেউ। অবাক হয়ে যায় শহীদ। ব্যাপার কি? কামালের ঘরে কুকুর? ও আবার কবে থেকে কুকুর পুষতে আরম্ভ করলো? দামি ভেলভেটের পর্দা একটু ফাঁক করে দেখল একটা সোফায় বসে টেবিলের ওপর দুই পা তুলে দিয়ে চোখ বুজে সিগারেট টানছে কামাল। ঘরের মেঝেতে ইতস্তত বিক্ষিপ্ত গোটা কতক সস্তা দাঁড়ের ইংরেজি রহস্যোপন্যাস, মিকি স্পিলেন, লেসলি চার্টেরিস, আগাথা ক্রিস্টি, আয়ান ফ্লেমিং, স্টেনাল গার্ডনার, কানাল ডয়েল আর বিভিন্ন ধরনের পত্রপত্রিকা, রিডার্স ডাইজেস্ট, গানস অ্যান্ড গেম, আউটডোর লাইফ, পপুলার সায়েন্স, ফিল্ড অ্যান্ড স্টিম, লাইফটাইম, নিউজউইক সব একসাথে মিলেমিশে গড়াগড়ি খাচ্ছে। ঘরে ঢুকে এক নজর চারিদিকে চোখ বুলিয়ে নিয়ে শহীদ বলল, ব্যাপার কি কামাল? ঘরের এই অবস্থা কেন? তোর বাড়িতে কুকুর এলো কোত্থেকে? ঘেউ। কামালের মুখে সেই একই উত্তর। হেসে ফেলে শহীদ বলল, তোর আবার এই রূপান্তর ঘটল কবে? আর কিছু হতে পারলি না? শেষ পর্যন্ত কুকুর হয়ে গেলি? শুধু কুকুর নয়, একবারে খ্যাপা কুকুর। ঘেউ 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 ঘেউ। ওরে বাপরে, তবেই সেরেছে। একটু দূরেই বসি। ধপাস করে কামালের পাশে বসে পড়ল শহীদ। আর কতদিন শহীদ? এভাবে শুয়ে বসে শরীরে যে ঘুণ ধরে গেল। তুই তো পণ করেছিস গোয়েন্দাগিরি করবি না, কিন্তু আমার দিন কাটে কি করে বলতো? তুই কি রে? স্নেহের সুরে বলল শহীদ। এখনো পাগলাই রয়ে গেলি? চিরকাল কি আর ওই চোর পুলিশ খেলা ভালো লাগে? চলে আয় আমার সাথে, নেমে পড় ব্যবসায়। এটাও একটা অ্যাডভেঞ্চার কামাল। কদিন ধরে দিনরাত কেবল ভাবছি, সেই যে 2 মাস আগে কুয়াশা ওর গরিলাটা নিয়ে প্লেনে চড়ে গেল মিশরের পথে। তারপর মিস্টার সিম্পসন কিছুদিন ঘুরঘুর করেছেন আশেপাশে। ছোটখাটো এক আধটা কেসে একসাথেও কাজ করেছি, কিন্তু কিচ্ছু ভালো লাগলো না। তোকে পাশে না পেলে কোনো কাজেই আমার আনন্দ লাগে না। সেই ছোটকাল থেকে উপগ্রহের মতো কেবল তোর পাশে অনবরত ঘুরে মরছি। তোর মধ্যে কি যে জাদু আছে বুঝি না। তোকে ছাড়া কিছু করতে গেলে অসম্পূর্ণ লাগে সব কাজ। মনে হয় শরীরের অর্ধেকটা যেন অবশ হয়ে আছে। অনেক চেষ্টা করে শেষ পর্যন্ত বুঝে নিয়েছি এ বাঁধন থেকে আমার মুক্তি নেই। অন্যমনস্কভাবে জানালা দিয়ে বাইরের দিকে চেয়ে কথাগুলো বলে যাচ্ছিল কামাল। কেন জানি বড় করুণ শোনালো ওর কথাগুলো। শীতকালের রাত 8টাকে অনেক রাত মনে হচ্ছিল। বাইরের প্রশস্ত রাস্তাটা হেডলাইটের উজ্জ্বল আলোয় উদ্ভাসিত করে দিয়ে একটা গাড়ি চলে যাচ্ছিল মৃদু গুঞ্জন তুলে। তারপর আবার ল্যাম্পপোস্টের হলদে মলিন আলোয় চওড়া পিচ ঢালা রাস্তাটাতে নেমে আসছিল যেন শূন্য মঞ্চের রোমাঞ্চ। হঠাৎ একটু হেসে কামাল গুনগুন করে ওর একটা প্রিয় গানের কলি ধরল। আটক রহিয়াছি বন্ধু তোমার পাগলা ফাটকে।
ভাবছি তোর সাথে ব্যবসাতেই নেমে পড়ব। তুই আমাকে জাদু করেছিস শহীদ। কেন আমাকে খোদা এমন দুর্বল আর স্পর্শকাতর করে তৈরি করেছেন বলতে পারিস? কিন্তু কোথায় শহীদ? জবাব না পেয়ে কামাল ঘাড় ফিরিয়ে দেখল কখন অলক্ষ্যে বেরিয়ে গেছে সে ঘর থেকে। নিশ্চয়ই টিকিয়ার গন্ধে রান্নাঘরের দিকে ছুটেছে বেটা। কামালের মায়ের হাতে টিকিয়া সেই ছেলেবেলা থেকেই অর্ধেক শহীদের জন্য রিজার্ভ করা থাকে। সোফা সেরে উঠে পড়ল কামাল, এবং ঠিক সেই সময় ঘটল ঘটনাটা। শূন্য মঞ্চে কখন যে নাটক শুরু হয়ে গিয়েছে টের পায়নি কামাল। কামাল শুধু জানালা দিয়ে এক ঝলক দেখতে পেল একজন লোক প্রাণপণে ছুটে আসছে এ বাড়ির দিকে, আর তার 10 গজ পেছনে ছুটছে ছুরি হাতে দুজন মুখোশধারী লোক। এক তীক্ষ্ণ আর্তচিৎকার কানে এলো। বাইরের দরজার দিকে ছুটল কামাল, কিন্তু বাড়ির ভেতর দিকের একটা দরজা দিয়ে ঝড়ের বেগে ঘরে ঢুকলো শহীদ। খবরদার কামাল, বাইরে বেরুবি না। দরজার সামনে থেকে জলদি সরে যা। কথাটা বলতে বলতে এক হাতের ধাক্কায় হতভম্ব কামালকে সরিয়ে দিল শহীদ দরজার সামনে থেকে। এতক্ষণে কামাল লক্ষ্য করল শহীদের ডান হাতে ওর প্রিয় কোল্ট পুলিশ স্পেশাল রিভলভারটা ধরা। দূর দূর করে উঠল কামালের বুকের ভেতরটা অজানা এক আশঙ্কায়। দরজার বাইরে পায়ের শব্দ শোনা গেল। তারপরেই হুড়মুড় করে চৌকাঠের সামনে ভারী কিছু পতনের শব্দ হলো। সেই সাথে অদ্ভুত একটা বিজাতীয় গোঙানির শব্দ। এক ঝটকায় পর্দাটা সরিয়ে বারান্দায় বেরিয়ে এলো শহীদ। দেখল উপুর হয়ে পড়ে আছে মেঝের ওপর একজন লোক। এক মাথা, ঘন কালো কোকড়া চুল ছাড়া চেহারার আর কোনো কিছু দেখা গেল না। পিঠের ওপর অমল বিধে আছে একটা 6 ইঞ্চি ব্লেডের ছোরা। সাদা শার্টটা লাল হয়ে উঠছে একটু একটু করে। মাত্র কয়েক গজ দূরে রিভলভার হাতে হঠাৎ শহীদকে দেখে থমকে দাঁড়িয়েছিল লোক দুজন, কিন্তু এক মুহূর্তে সামলে নিয়ে 2 লাফে শহীদের ফোক্সওয়াগনের সামনে গিয়ে দাঁড়ালো ওরা। তারপর এক ঝটকায় দরজা খুলে গাড়িতে উঠে বসলো। খবরদার, একটু নড়াচড়া করলেই গুলি করব, গর্জে উঠল শহীদ। কিন্তু কে কার কথা শোনে? গাড়ির ইঞ্জিন ততক্ষণে স্টার্ট হয়ে গেছে। নিজের গাড়ির ওপর গুলি ছুটতে 1 সেকেন্ডের জন্যে একটু দ্বিধা করল না শহীদের। আর সেই সুযোগে চোখের সামনে দিয়ে সা করে বেরিয়ে গিয়ে বড় রাস্তায় পড়ল শহীদের গাড়িটা, এবং পর মুহূর্তেই অদৃশ্য হয়ে গেল দৃষ্টিপথ থেকে। 5 সেকেন্ডে 40 মাইল স্পিড উঠে গেল। ঘটনাটা এত দ্রুত ঘটে গেল যে মনে মনে এদের অনায়াস দক্ষতা এবং পেশাদারি ক্ষিপ্রতার প্রশংসা না করে পারল না শহীদ। আবার ফিরে চাইল শহীদ আহত লোকটার দিকে। কামালও ততক্ষণে বেরিয়ে এসেছে বাইরে। ছুরিটা পিঠের ওপর থেকে টেনে বের করতেই কল কল করে তাজা রক্ত বেরিয়ে এলো। শার্টটা রক্তে ভিজে সেটে গেল গায়ের সঙ্গে। শহীদ বুঝল এ লোক বাঁচবার নয়। দেহটা ঘুরিয়ে লোকটার চেহারা দেখে একসাথে চমকে উঠল শহীদ আর কামাল। অস্ফুট উত্তেজিত কণ্ঠে শহীদ বলল, আরে, এ যে কাফরি খোদা বক্স, সেই মিশরীয় নর্তকী জেভা ফারার দেহরক্ষী না? হ্যাঁ, ধরো তো আমার সঙ্গে, ঘরের ভেতরে নিয়ে যাই। খোদা বক্সের 2 গজ বেয়ে তখন ফেনা বেরোচ্ছে। একটা অস্বাভাবিক ঘর শব্দ হচ্ছে ওর গলা দিয়ে। ঘরের মধ্যে আনা হলে হঠাৎ জ্ঞান ফিরে এলো ওর। সমস্ত মুখটা বিকৃত হয়ে গেল কিসের এক আতঙ্কে। ঠিকরে বেরিয়ে আসতে চাইছে মার্বেলের মতো চোখ দুটো। 2 হাত শূন্যে তুলে কি যেন ঠেকাবার চেষ্টা করছে সে। ভয়ে থরথর করে কাঁপছে শিরা বের করা 2 হাত। পালিয়ে বাঁচবার জন্যে একবার হামাগুড়ি দেবার চেষ্টা করে আবার পড়ে গেল সে মেঝেতে। এক হাতে পুরো কার্পেটের একটা অংশ খামচে ধরল খোদা বক্স। মিশরীয় ভাষায় অস্পষ্টভাবে কয়েকটা শব্দ বেরিয়ে এলো ওর মুখ থেকে। তারপরেই একবার হিক্কা তুলে স্তব্ধ হয়ে গেল চিরতরে।
হ্যালো, কে শহীদ বলছো? মিস্টার সিম্পসনের বিস্মিত কণ্ঠস্বর ভেসে এলো। হ্যাঁ, কামালের বাসা থেকে আপনাকে রিং করছি। এক্ষুনি একটু আসতে পারবেন এখানে? ব্যাপার কি? এসেই না হয় শুনবেন। কি জানো, প্রেসিডেন্টের দেশ সফর নিয়ে সারা অফিসে মহা হট্টগোল চলছে। আমি এই মুহূর্তে বেরোতে পারবো না কিছুতেই। তোমার প্রয়োজনের একটু আভাস যদি দিতে পারো তবে উপযুক্ত লোক পাঠাবার। বুঝতে পেরেছি, তবে প্রয়োজনটা আমার নয়, আপনাদেরই। সেটা হচ্ছে এই যে জেভাফারা কাফরি দেহরক্ষী খোদা বক্সের মৃতদেহ আমার আগলে বসে আছি এখন কামালের ড্রয়িং রুমে। আর আধ ঘন্টা রাখতে পারবো। উপযুক্ত লোক পাঠালে এর মধ্যেই পাঠান। বলো কি শহীদ? খোদা বক্সকে খুন করলো কে? আর তার কারণই বা কি? কে করেছে তা আমি জানি না, জানতে চাইও না। তবে কারণটা হচ্ছে, আমার যতদূর বিশ্বাস ওর কোমরে বাঁধা একটা রূপোর কবচ। হেয়ালি রেখে একটু পরিষ্কার করে বলবে? অত সময় নেই, আর টেলিফোনে সব কথা জানানো সম্ভবও নয়। খুব তাড়াতাড়ি লোক পাঠান, আমাদেরও প্রাণ সংশয় আছে। ঠিক আছে, আমি এক্ষুনি লোক পাঠাচ্ছি। আর আজ রাত 11:30টার দিকে এদিকের কাজ সামলে আমি তোমার বাসায় গিয়ে শুনবো, কেমন? সি ইউ। শহীদ উত্তরে সি ইউ বলবার আগেই রিসিভার ছেড়ে দিলেন সরকারি গোয়েন্দা বিভাগের পদস্থ কর্মচারী মিস্টার সিম্পসন। দু একটা কথাতেই সবটা বুঝে নিয়েছেন তিনি। শহীদও নিশ্চিন্ত মনে এবার একটা টেবল ল্যাম্পের নিচে মেলে ধরল খোদা বক্সের কোমরে বাঁধা কবচের মধ্য থেকে বের করা এক টুকরো ট্রেসিং পেপার। বিচিত্র আঁকঝোঁক দেয়া আছে কাগজটার ওপর। চট করে শহীদের মাথায় খেলে গেল, এটা নিশ্চয়ই গুপ্তধনের নকশা। আসল নকশা থেকে এই ট্রেসিং পেপারের ওপর নকল তুলে নিয়ে আসলটা বিকৃত করে ফেলা হয়েছে। তবে কি কুয়াশা নেসার আহমেদের কাছ থেকে যে নকশাটা ছিনিয়ে নিয়ে মিশরের পথে উধাও হয়ে গেল, সেটা সেই ভুল আঁক দেয়া নকশা? ব্যাপার কি? খোদা বক্সি বা আজ সন্ধ্যার পর এদিকে আসছিল কি করতে? পেছনের লোক লেগেছে টের পেয়েই কি খোদা বক্স আসছিল শহীদ বা কামালের সাহায্য গ্রহণ করতে? যারা একে খুন করলো তারা কি নেসারের লোক? থাক, এত মাথা ঘামিয়ে লাভ নেই। যে জীবন থেকে সরে এসেছে সে পথে পা বাড়াবার কোনো দরকার নেই। একটা দীর্ঘশ্বাস ফেলে নকশাটা আবার ভাঁজ করে রূপোর চৌকানো মাদুলির ভিতরে ভরে রাখলো শহীদ। কামাল গিয়েছিল বাড়িটার ভেতর সামলাতে। ফিরে এসে আস্তে দরজাটা ভেজিয়ে রাখলো অন্দরমহলের। তারপর সোফার ওপর বসলো সন্তর্পণে, যেন গম্ভীর চিন্তামগ্ন শহীদের ধ্যান ভঙ্গ না হয়। খট করে একটা শব্দ হতেই চমকে ফিরে কামাল দেখল শহীদের রনসন ভ্যারাফ্লেম গ্যাস লাইটারের ক্ষুদ্র চোয়ালটা হা হয়ে গেছে, আর তার থেকে অগ্নি পান করছে কিং সাইজের একখানা পলমল সিগারেট। খোদা বক্সের নিষ্প্রাণ মুখটা পালিশ করা আবলুস কাঠের মূর্তির মতো মনে হচ্ছে। আপন মনে গজর গজর করতে করতে স্টার্ট দেয়া অবস্থায় দাঁড়ানো উইলিস জিপের কাছে এসে দাঁড়ালো ইন্সপেক্টর আলম। ও, মাথাপুরি করার জায়গা আর পায় না, শালা অ্যাংলো কুত্তার বাচ্চা। যাও, কোনো কথা শুনতে চাই না, এক্ষুনি রওনা হও। ও, ওহো, তুই আমাকে হুকুম করবার কে রে শালা? তোর কিনা গোলাম আমি, তোকে কে পরোয়া করে? দাঁড়াও, এমন ফাঁসাবো যে বাপের নাম ভুলে যাবে। নিষ্ফল আক্রোশে ফোঁস করতে করতে বিপুল বপু মনিরুল আলম জিপের ফুটবোর্ডে এক পা রাখল। সাথে সাথেই গাড়িটা বাঁ দিকে খানিকটা হেলে পড়ল। নাও, চালাও ড্রাইভার, হুঙ্কার ছাড়ে মনিরুল আলম। ড্রাইভার কথা না বলে হুকুম তামিল করল। কাঁচা পেট্রোলের গন্ধ ছড়িয়ে গাড়ি ছুটে চলল। স্টিয়ারিং হুইল ধরে নিঃশব্দে বসে রইল ড্রাইভার এজিদ শেখ। তার পাকানো গোফের প্রান্ত দেশ সূক্ষ্ম একটু হাসি উঠেই মিলিয়ে গেল। লাথি মারো অমন চাকরির মুখে। মনিরুল আলম গজর গজর করতে লাগলো। সময় নেই, অসময় নেই, ইয়ে আর কি?
গাড়ি তখন জনাকীর্ণ জিন্না এভিনিউ ধরে ছুটে চলছে। চারপাশে ব্যস্ত লোকের চলাচল, গাড়ি ঘোড়ার ভিড়। ভিড় বাঁচিয়ে নিপুণ হাতে গাড়ি চালাচ্ছে এজিদ শেখ। মোড়ে এসে বলল, কোন দিকে যাব স্যার? সোজা ধানমন্ডি। রাইট স্যার। এজিদ শেখ পাকা লোক, সে নরম গলায় উত্তর দিল। গাড়ি স্টেডিয়াম ছাড়ালো। মনিরুল আলম লক্ষ্য করল না যে রেলওয়ে ক্রসিংয়ের কাছ থেকে একটি লাল রঙের ফোক্সওয়াগন ওদের পিছু পিছু সতর্কভাবে এগিয়ে আসছে। একটু লক্ষ্য করলে বুঝতে পারত গাড়িতে বসা লোক তিনটির তীক্ষ্ণ চোখের দৃষ্টি সোজা তাদের গাড়িটার দিকে থমকে আছে। এসব কিছু লক্ষ্য করার উপায়ও অবশ্য তেমন ছিল না। একে তো বিপুলকায় ভুরি ও ভারী রকমের রাত্রিকালীন ভোজনের আলস্যে মনিরুল আলম নির্জীব, তার উপর মেজাজ বড় সাহেব সিমসনের উপর দারুণ খাপ্পা। গাড়িতে বসে সে বরং চোখ বুজে ঢুলুনির আরাম খাওয়াটাই লাভজনক মনে করল। নতুন চাকরিতে বহাল হওয়ায় এজিদ শেখের পাকানো গোফের প্রান্তে সূক্ষ্ম হাসির অর্থ সে একবারও সন্দেহ করল না। গাড়ি নিউ মার্কেট পার হয়ে কিছু দূর গিয়েই জনবিরল গ্রিন রোডে প্রবেশ করল পেট্রোল পাম্পের পাশ দিয়ে। ইন্সপেক্টর মনিরুল আলম চোখ বুজে ঢুলতে ঢুলতে হঠাৎ একবার সাজরে হেচ্ছ দিল। গাড়ির দরজা জানালা কেঁপে উঠল। একবার হাসলো এজিদ শেখ। তারপর গাড়িটা ঘুরিয়ে নিয়ে সোজা ঢুকে গেল লাল ইটের দেয়াল ঘেরা একটি বাড়ির প্রশস্ত অঙ্গনে। দ্রুত পায়ে এগিয়ে এলো দীর্ঘকায় বলিষ্ঠ একটি লোক। এজিদ শেখ ততক্ষণে গাড়ির স্টার্ট বন্ধ করে দরজা খুলেছে। কি হলো, এসে গেছি নাকি? মনিরুল আলম বিরক্ত হয়ে চোখ খোলে, আর মোড়া ভেঙে গোটা দুই হাই তোলে। তারপর কোমরে হাত দিয়ে রিভলভারটা মনের অজান্তেই আছে কিনা একবার পরীক্ষা করে দেখে যথাস্থানে জিনিসটা নেই। ঘুমের ঘোরটা দ্রুত কেটে আসতে থাকে তার। ওটা পরীক্ষা করতে হবে না। দীর্ঘকায় বলিষ্ঠ লোকটি প্রচণ্ড থাবায় মনিরুল আলমের কবজি চেপে ধরল। বলে, যদি গোলমাল করো তাহলে ওই দেখো পেছনে পিস্তল নিয়ে তোমার আজরাইল দাঁড়িয়ে আছে, একদম খুন হয়ে যাবে। প্রবলভাবে চমকে ওঠে মনিরুল আলম। চোখ দুটি ভয়ে ও বিস্ময়ে কোটর ছেড়ে বেরিয়ে আসার উপক্রম। সে নিঃশব্দে আদেশ পালন করল, অর্থাৎ বসে রইল। তার চোখের সামনে এজিদ শেখকেও বাধা হলো। হাত পা বেঁধে মনিরুল আলমকে নিয়ে যাওয়া হলো একটা 5x3 হাত কুঠুরিতে। ঘরে ভাবসা গরম, চারদিকে বড় বড় মশা ভন ভন করছে। প্রথমে সে নিঃসাড় হয়ে হাত বাঁধা অবস্থায় কথা একবার ভাবল, চুলকানো যাচ্ছে না। একবার একটু ফুপিয়ে উঠেই ভ্যা করে কেঁদে ফেলল সে। বলিষ্ঠ লোকটা বারান্দায় দাঁড়িয়েছিল। সে হুকুমের সুরে বলল, এই তাজা গর্দভটা এখানে থাক। বেশি গোলমাল করে তো ওষুধ দিয়ে গেলাম, টাইট করে রাখিস। নে চল। একজনকে সে হুকুম করল। শহীদ ঘরের এক কোণ থেকে তার এক কোণ অস্থিরভাবে পায়চারি করছিল। ক্রমাগত ঘড়ি দেখছিল। সিমসন সাহেবকে অন্তত 1.25 ঘন্টা আগে সে টেলিফোন করেছে, এখনো কোনো সাড়া নেই। সে অস্থিরভাবে টেলিফোনের কাছে গেল। কামাল একটু দূরে দাঁড়িয়ে ধূমপান করছিল, তারও মুখ গম্ভীর। ঘরের মাঝখানে পড়ে রয়েছে হতভাগ্য খোদাবক্সের লাশ। সেদিকে তাকিয়ে সমস্ত ব্যাপারটা সে মনে মনে তলিয়ে দেখছিল। শহীদকে টেলিফোনের কাছে যেতে দেখে সে বলল, এই নিয়ে বোধহয় 3বার হলো না? শহীদ কোনো জবাব দিল না। নম্বর ঘোরাতে লাগলো। কামাল বিড়বিড় করে কি বলল। এই সময় বারান্দায় বুটের শব্দ হলো। 3জন ইউনিফর্ম পরা গোয়েন্দার পুলিশের লোক ঘরের পর্দা পার হয়ে ভেতরে ঢুকলো। ঢুকেই আদাব দিল। সিমসন সাহেব তখন টেলিফোন ধরেছেন। শহীদ ততক্ষণে একরাশ বিরক্তি প্রকাশ করে ফেলেছে। সিমসন সাহেব অবাক হয়ে বললেন, হাউ স্ট্রেঞ্জ। আমি তো অনেকক্ষণ আগে ওদের পাঠিয়েছি, ওরা এখনো পৌঁছায়নি। শহীদ বলল, এইমাত্র ঘরে ঢুকলো। অনেক ধন্যবাদ সিমসন সাহেব, আমি মৃতদেহ এদের হাতে তুলে দিচ্ছি।
ওকে। সিমসন সাহেবের নির্লিপ্ত গলার স্বর শোনা গেল। ইন্সপেক্টর পোশাক পরা লোকটির সামনে এগিয়ে এলো, বিনীত কণ্ঠে বলল, সিমসন সাহেব আমাদের পাঠিয়েছেন স্যার। আমার নাম আলী আহমেদ। কামাল বিরক্তি চেপে রাখতে না পেরে বলল, আপনারা কি পায়ে হেঁটে এখানে এসেছেন ইন্সপেক্টর সাহেব? আইবি ইন্সপেক্টর মৃদু হাসল, বলল, আর বলবেন না স্যার, অর্ডার পেয়েই তখন আমরা রওনা হয়েছিলাম, কিন্তু রেলগেটে এসে পাক্কা 15 মিনিট দেরি করতে হয়েছে। আপনি মৃতদেহ গাড়িতে তোলার ব্যবস্থা করুন। শহীদ গম্ভীর হয়ে বলল, ঘটনাটা আমি খুলে বলছি। এক মুহূর্ত ভাবতে হলো শহীদকে। কামালের বাড়িতে সে এসেছিল সন্ধ্যা কাটাবার জন্যে, কিন্তু সময়ের রঙ্গমঞ্চে কখন যে কি ঘটে বলা মুশকিল। সে ঘটনাটি খুলে বলল। বিস্ময়ে উত্তেজনায় ইন্সপেক্টর আলী জল চোখে তাকিয়ে রইল। শহীদ বলা শেষ করলে সে রুদ্ধশ্বাসে বলল, বীভৎস কাণ্ড স্যার। সে মৃতদেহটি উল্টে পাল্টে পরীক্ষা করল, ডায়েরিতে কয়টা কথা তুলে নিল। এক সময় শহীদকে বলল, স্যার, যদি অপরাধ না নেন তা একটা কথা জিজ্ঞেস করি স্বচ্ছন্দে। এই হত্যাকাণ্ডটি সম্পর্কে আপনার কি ধারণা স্যার? শহীদ এক মুহূর্ত তীক্ষ্ণ দৃষ্টিতে গোয়েন্দা ইন্সপেক্টরের দিকে তাকালো, তারপর বলল, এই সম্পর্কে আমার যা ধারণা তা যথাসময়ে সিমসন সাহেবকে আমি জানিয়ে দেব ইন্সপেক্টর। আমি এখন মনের দিক দিয়ে স্থির নই। আশা করি আপনার প্রশ্নের উত্তর দিলাম না বলে কিছু মনে করেননি আপনি। না না স্যার। পুলিশ ইন্সপেক্টর বিনীতভাবে হাসে। একটা সূক্ষ্ম বিদ্রূপের রেখা তার চোখে মুখে ফুটে উঠেই পরক্ষণে মিলিয়ে যায়। বলল, আপনি কিনা গোয়েন্দা বিভাগের আদর্শ পুরুষ, আপনার তো স্যার চোখের নজরই আলাদা। তাই বলছিলাম আর কি। কামালের মনে হলো ইন্সপেক্টর যেন শহীদকে ঠাট্টা করল। একটু অবাক না হয়ে সে পারল না। ততক্ষণে মৃতদেহ গাড়িতে তোলা হয়ে গেছে। পুলিশ দুজন আবার ফিরে এলো ঘরে। স্যার, ইন্সপেক্টর আলী বিনীত হেসে বলল, স্যার, সিমসন সাহেব বলেছিলেন খোদাবক্সের কোমরে একটা রূপোর তাবিজ আছে। তাবিজটা দেখছি না। শহীদ চোখ তুলে তাকালো। সূক্ষ্ম হাসির একটা ক্ষীণ রেখা ওর ওষ্ঠ প্রান্তে উঠেই মিলিয়ে গেল। হাসিটা কেমন যেন বেদনা রাঙানো আর নিস্পৃহ। শহীদ দেখল দু দরজার গোড়ায় দুজন গোয়েন্দা পুলিশ রাইফেল হাতে দাঁড়িয়ে গেছে। ইন্সপেক্টর আলীর ডান হাতটা রিভলভারের একান্ত কাছে। ইন্সপেক্টর আলীর দিকে চেয়ে দেখে লোকটাকে শহীদ নির্ভুলভাবে চিনল। লোকটা খুনি। স্তিমিত আধভেজা দৃষ্টিতে জান্তব নিষ্ঠুরতা স্থির হয়ে জ্বলছে। ইন্সপেক্টর আলী আগের মতোই হাসতে হাসতে বলল, তাবিজটা কোথায় স্যার? শহীদ মৃদু হেসে বলল, ড্রয়ারে। ইন্সপেক্টর আলী স্থির নেত্রে চারদিকে তাকায়। শহীদ বলে, সিমসন সাহেবকে আমার শুভেচ্ছা দেবেন। নিশ্চয়ই। নম্র গলায় বলার চেষ্টা করে ইন্সপেক্টর। এগিয়ে ড্রয়ার খোলে। হঠাৎ 7 রাজার ধন পেয়ে গেলে যেমন আনন্দে ফেটে পড়ে মানুষ, তাবিজটা পেয়ে ঠিক তেমনি উল্লাসে চঞ্চল হয়ে পড়ে ইন্সপেক্টর আলী। এক মুহূর্ত তাবিজটা খাঁটি কিনা তা তীক্ষ্ণ চোখে পরখ করল। তারপর দ্রুত হাতে সেটা রেখে দিল পকেটে। কাজে সহযোগিতা করার জন্য অনেক ধন্যবাদ স্যার। সারা গোয়েন্দা বিভাগ আপনার কাছে আর একবার ঋণী হয়ে রইল। ইন্সপেক্টর আলী দ্রুত কথা সারে। দুজন সঙ্গী গোয়েন্দা পুলিশ চকিতে ঘর পেরিয়ে গাড়িতে গিয়ে ওঠে। কামালের দৃষ্টি এতক্ষণে ভরে যায় বিস্ময়ে। সে দেখল শহীদ নির্বাক হয়ে তাকিয়ে আছে। ইন্সপেক্টর আলী তার সঙ্গীদের মতোই প্রায় লাফিয়ে ঘর থেকে নামল। তড়িৎ পায়ে গাড়িতে উঠল। মুহূর্তে গর্জে উঠল ইঞ্জিন। এক রাশ কাঁচা পেট্রোলের গন্ধে জায়গাটা ভরিয়ে দিয়ে গাড়িটা তীব্র বেগে ছুটে বেরিয়ে গেল। শহীদ, কামাল বন্ধুকে ডাকল। তার চোখে মুখে দুর্ভাবনার চিহ্ন। কি রে? শহীদ সাড়া দেয়। আমার সন্দেহ হচ্ছে, মনে হচ্ছে এরা গোয়েন্দা বিভাগের লোক নয়।
এরা খোদাবক্সের হত্যাকারী নেসার আহমেদের লোক। সে আমি জানি। শহীদ ম্লান হাসল, বলল, সিমসন সাহেবের ফোন ছেড়ে দিয়ে ওদের মুখোমুখি দাঁড়াবার সঙ্গে সঙ্গেই ওদের চিনতে পেরেছিলাম, কিন্তু তখন কিছু করার উপায় ছিল না। কামাল উত্তেজনায় অধীর হয়ে উঠল। শহীদ একটু হাসল, আস্তে আস্তে বলল, যে জীবন থেকে বিদায় নিয়েছি সেই জীবনে ফিরে যাবার আর একটুকু ইচ্ছে নেই। তুই তো জানিস কামাল, এতক্ষণে যা ঘটল তার ভেতর আমার নিজের কোনো ভূমিকা ছিল না। আমি, তুই দুজনেই নির্বাক দর্শক। শুধু দুঃখ লাগছে হতভাগ্য খোদা বক্সের জন্য। যা হোক, চল ও ঘরে। না, দাঁড়া। শহীদ ঘুরে দাঁড়ায়, বলে, শেষ কর্তব্যটা সেরে নেই। সে টেলিফোনের কাছে যায়, সিমসন সাহেবকে সব কথা খুলে বলে। সিমসন সাহেব সব শুনে আঁতকে ওঠেন। হাউ স্ট্রেঞ্জ! শহীদ কেবল হাসল। তখন রাত ভোর হয়নি। উন্মুক্ত আকাশে ফুলকির মতো অজস্র তারা জ্বলছে। আবছা কুয়াশায় চারদিক ঢাকা। বিস্তীর্ণ মরুভূমির এখানে ওখানে প্রেতাত্মার মতো দাঁড়িয়ে আছে পিরামিডগুলো। কোথাও অনুচ্চ পাহাড় বা টিলার স্তূপ। উত্তর সীমানা থেকে জোরে হাওয়া বইল। সেই হাওয়ায় ধোঁয়া ধোঁয়া হয়ে উড়ে গেল সামনের কুয়াশা। হাওয়ায় কেঁপে উঠল অদূরবর্তী খেজুর গাছের পাতা। চারদিক নির্জন নিস্তব্ধ। খুট করে একটা শব্দ উঠল নিকটবর্তী পিরামিডের পাদদেশে। ভারী পাথরের দরজা ঠেলে কেউ যেন বেরিয়ে এলো মৃত্যু শীতল গহ্বর থেকে। একটা দীর্ঘকায় মানুষের ছায়া, আপাতমস্তক ভারী কাপড়ের আবৃত। হাতের আঙ্গুলে সিগারেট জ্বলছে, চোখে মুখে পরিশ্রমজনিত শ্বেত বিন্দু। বাইরে এসে লোকটি বুক ভরে মুক্ত বাতাস গ্রহণ করল। ভারী ওভারকোটটা খুলে ভাঁজ করে হাতে রাখল। আকাশের দিকে তাকিয়ে বুঝল রাত। ভোর হতে বেশি বাকি নেই। দূরের পূব আকাশ একটু একটু করে স্বচ্ছ হয়ে উঠছে। উপরের আকাশ থেকে একটা একটা তারা নিভে যাচ্ছে। হাওয়ার বেগ বাড়ছে আস্তে আস্তে। একটু পরেই মরুভূমির বেদুইনের কণ্ঠে শোনা যাবে আজান। লোকটি পিছন ফিরে তাকালো। গোগি আসছে না কেন? সে হাতের তালুতে বার তিনেক সাংকেতিক শব্দ বাজালো। দেখতে দেখতে গুহার মুখ হতে উপরে উঠল একটা বিপুলকায় ছায়া। লোকটা ফিসফিস করে কি যেন বলল। মুহূর্তেই গোগি হেলে দুলে কাছে কোথাও অদৃশ্য হয়ে গেল। হাতের সিগারেট ততক্ষণে নিঃশেষিত। সেটা ছুঁড়ে ফেলে দিয়ে লোকটা ধীর পদক্ষেপে সামনে এগোলো। মরুভূমির পথ। এখানে ওখানে দাঁড়িয়ে অজস্র খেজুর গাছ। খেজুর গাছের সারি ঘন হয়ে আছে নদীর বাঁকের কাছে। চারপাশে চোখ তুলে তাকালো বালির পাহাড়, পিরামিড আর শীর্ণকায় খেজুর গাছ ছাড়া কিছুই দেখতে পাওয়া যায় না সেখানে। বিধাতার আশীর্বাদের মতো কুলকুল বেগে বয়ে চলছে নীলনদ। নদীর তীরে এসে দাঁড়ালো লোকটা। একটা সিগারেট ধরিয়ে টানতে লাগলো। চারপাশে আবছা অন্ধকার, ফিকে কুয়াশা হওয়ার শব্দ। লোকটি সিগারেট টানছে। দীর্ঘকায় বলিষ্ঠ দেহ, তীক্ষ্ণ খাড়া নাক, চোখজোড়া উজ্জ্বল তারার বিন্দুতে চলছে। অপূর্ব সুন্দর একটি পুরুষ। দেখে মনে হয় যেন গ্রিক স্থপতির তৈরি একটা জীবন্ত ভাস্কর মূর্তি। বড় ক্লান্ত সে। লোকটি চুপচাপ বালির উপর বসল। গত 13 রাত ধরে আর ঘুম নেই। সকালবেলা আবশ্যকীয় কাজকর্ম সেরে নির্দিষ্ট গুহায় ঢোকে। সারাদিন সারা রাত কাজ করে। যখন কিছুতেই পারা যায় না তখন সে গুহার পাথরেই মাথা রেখে চোখ বোজে, জিরিয়ে নেয়। এভাবে কতদিন যাবে কে জানে। ধরতে গেলে আসল কাজের কিছুই হয়নি। এখনো যেন গুহার গোলকধাঁধায় ঘুরে মরছে। মনে হচ্ছে মৃত্যুর হাতছানি যেন তাকে ক্রমেই জটিলতার গভীরে টেনে নিয়ে যাচ্ছে। কিন্তু মৃত্যুর হাতছানি হোক আর মৃত্যুই হোক, যে কাজে একবার সে হাত দিয়েছে, কাজ শেষ না করে তো সে কিছুতেই সরে যেতে পারে না। এ তার স্বভাব বিরুদ্ধ।
এক টুকরো হাসি ফুটে উঠল তার মুখে। অতীতের দিকে চাইল সে ফিরে। মনে পড়ল আফ্রিকার সেই দুঃসাহসিক অভিযানের কথা, শহীদ কামালের বিশ্বাসঘাতকতার কথা। কই, বিপদ, মৃত্যুভয় কিছুই তো তাকে ঠেকিয়ে রাখতে পারেনি। এবারেই কি সে ব্যর্থ হবে? না, অসম্ভব। মৌত কবুল, কিন্তু পরাজয় নয়। সে উঠে দাঁড়াতে গেল। ঠিক এই সময় মোটরের হেডলাইটের তীব্র আলোর ঝলকানি এসে লাগলো তার গায়ে। মুহূর্তে সে আত্মগোপন করলো একটা টিভির পাশে। গাড়িটা নদীর ঠিক বাঁকটার পাশে গিয়ে থামলো। ইঞ্জিনের শব্দটা স্তব্ধ হলো। কৌতূহলী চোখ মেলে লোকটা দেখলো সেই গাড়ির আরোহী এক অপূর্ব সুন্দরী মহিলা। ধীর পায়ে সে গাড়ি থেকে নামলো, নিকটবর্তী হলো নদীর। কি ভেবে দাঁড়িয়ে রইল? দাঁড়িয়ে উপরে চোখ তুলে আকাশ দেখতে লাগলো। বাতাসে তার ওড়না উড়ছে, মাথায় এলোমেলো কুন্তল উড়ছে, সেদিকে ভ্রুক্ষেপ নেই। আশ্চর্য তো, টিভির ওপাশ থেকে বেরিয়ে এলো লোকটি। এই শেষ রাতের ভয়াবহ নির্জনতায় এই পূর্বাসী মহিলা এখানে কেন? দ্বৈতের সন্ধানে হবে হয়তো। কারো কারো মনে প্রেম এনে দেয় অস্থিরতা, এনে দেয় ঘর ছাড়ার বার্তা। হয়তো প্রেমের অস্থিরতাই এই যুবতী মহিলাকে ভোররাতের বিভীষিকাময় নীল নদের তীরে ডেকে এনেছে। কিংবা কে জানে কি রহস্য জড়িয়ে আছে এই যুবতীটির জীবনে। লোকটি সন্তর্পণে এগিয়ে গেল। কৌতূহল তাকে টেনে নিয়ে যাচ্ছিল। নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে রইল সে। দেখল মহিলার দুই চোখ উদ্ভ্রান্ত। শেষ রাতের ফিকে আলোয় অদ্ভুত রহস্যময়ী বলে মনে হচ্ছে যুবতীকে। বুকের ওড়না উড়ে গিয়ে আটকে গেছে দুই বাহুতে। শরীরের প্রতিটি রেখা স্পষ্ট। শরীর বেয়ে যৌবন যেন উপচে পড়ছে। মানুষ আলোর রহস্য দেখে যে চোখ দিয়ে, মুক্তির রূপ দেখে যে চোখ দিয়ে, সেই চোখ মেলে তাকিয়ে রইল লোকটি। কিন্তু ও কি? সহসা সেই নারী দুই হাতে মুখ ঢেকে ফুঁপিয়ে উঠল। বাহুর বাঁধন ছেড়ে বাতাসে উড়ে গেল ওড়না। সাপের ফণার মতো উথলে উঠল চুলের স্তাবক। কোনো দিকে ভ্রুক্ষেপ নেই যুবতীর। দুই হাতে মুখ ঢেকে সে ফোঁপাতে লাগলো। বেদনা সজল শুকতারাটি তখন মাথার ওপর জ্বলজ্বল করছে। বহু দূরবর্তী ডোঙ্গার মাঝি ভোরের আজান দিচ্ছে উচ্চ কণ্ঠে। যুবতীটি কান পেতে সেই ভোরের আজান শুনল। কি ভেবে যেন শিউরে উঠল। মাথা ঝাঁকালো বার কয়েক, তারপর উন্মত্তের মতো ছুটে গেল নদীর দিকে। ঠিক সেই মুহূর্তে লোকটি বুঝল আর কিছু নয়, যুবতী আত্মহত্যা করতে চলেছে। একটুও দেরি না করে সে ছুটে এগিয়ে গেল। নদীর বিশাল বুক তার জন্যে অপেক্ষা করছে। সেখানে অতল শান্তি, অসীম মুক্তি। যুবতীটি ঝাঁপিয়ে পড়তে গেল, কিন্তু পারল না। কিসে যেন আটকা পড়েছে। সে আর কিছু ভাবতে পারছিল না। ক্রমাগত ফোঁপাচ্ছিল, কাঁদছিল। দূরের দিগন্ত রেখায় রক্তিম বর্ণে আকাশ রাঙিয়ে সূর্য উঠছিল। লোকটির বাহুতে হেলান দিয়ে বরুদ্ধমানা যুবতী সেই দিকে তাকিয়ে রইল। এক মুহূর্তের এদিক ওদিক হলে সে তলিয়ে যেত নদীর অতল জলে। ভাগ্যের চক্রান্তে অপরিচিতি এই লোকটি তাকে রক্ষা করেছে। কিন্তু একে কি রক্ষা বলে? এ যে যন্ত্রণার অধিক যন্ত্রণা। আবার তাকে সেই কটু চক্রের শিকার হতে হবে ভেবে যুবতী কাঁদতে লাগলো। কিন্তু এবার সেই লোকটির বিস্মিত হবার পালা। যুবতীর দিকে তাকিয়ে তার বিস্ময়ের সীমা রইল না। ঢাকার অভিজাত হোটেল কক্ষে যার মৃতদেহ নিজের চোখে সে দেখছে, সেই জেবা ফারার জীবন্ত মূর্তি তার চোখের সামনে। না, কোনো ভুল নয়। এ সেই জেবা ফারা। সেই আপেল রাঙানো মুখ, মায়াবী নীল চোখ, তীক্ষ্ণ চিবুকের উপর পুরুষ্ট রঙিন ঠোঁট। জেবা ফারা। আশ্চর্য, যাকে নেসার আহমেদ নিজের হাতে খুন করেছিল সেই জেবা ফারা তারই বাহুবন্ধনে, তারই নিঃশ্বাসের একান্তে নিঃশ্বাস ফেলছে। মেয়েটি আস্তে আস্তে নিজেকে ছাড়িয়ে নিল।
আত্মহত্যার সমস্ত প্রবণতা ও উত্তেজনা কাটিয়ে তার চোখ, মুখ, শরীর এখন বিমর্ষ, ক্লান্ত। লোকটি ইংরেজিতে বলল, তুমি জেবা ফারা? জেবা ফারা? মেয়েটি মুহূর্তে সজাগ হয়ে উঠল। পরিষ্কার ইংরেজিতে উত্তর দিল, তুমি জেবা ফারাকে চেনো? হ্যাঁ, চিনি। ঢাকার এক হোটেলে তাকে হত্যা করা হয়েছিল। তুমি কি তার বোন? হ্যাঁ, আমরা দু বোন যমজ। আমার নাম দিবা ফারহা। মেয়েটি আস্তে আস্তে শ্বাস টানল, কিছুক্ষণ চুপ করে রইল, তারপর কান্নার গলায় বলল, কিন্তু তুমি কে? কেন তুমি আমাকে বাঁচালে? লোকটি একটু হাসল। ততক্ষণে তার মন থেকে সমস্ত অলীক ভয় আর দুর্ভাবনা কেটে গেছে। ভোরের স্নিগ্ধ আলো এসে পড়ছিল দুজনের গায়ে। সেই আলোয় পরস্পরকে তারা দেখল। লোকটি বলল, তুমি মরতে চাইছো কেন? বেঁচে থাকার কোনো উপায় নেই তাই। তুমি বিদেশী। তুমি কায়রোর অভিজাত বংশের নষ্ট হয়ে যাওয়া মেয়ে জেবা ফারার বোন দিবা ফারার দুঃখ বুঝবে না? তা বটে। লোকটি সহজ গলায় হাসল, বলল, কিন্তু জানো, ইচ্ছে করলেই সহজ ও স্বাচ্ছন্দ্যে বেঁচে থাকা যায়। তুমি যদি আমাকে বিশ্বাস করো তাহলে আমাকে তোমার সব কথা খুলে বলো, আমি তোমাকে সাহায্য করব। মেয়েটি বিদ্রূপ ভরে হেসে উঠল, বলল, তোমার সাহস আছে বটে। যুবতী নারীর বিপদে নির্ভয়ে এগিয়ে আসার মনও আছে। কিন্তু শোনো, বিদেশী, আমাকে দুনিয়ার কেউ বাঁচাতে পারবে না। আমার মরার একটুও ইচ্ছে ছিল না। গলাটা ভেঙে এলো তার। বিশ্বাস করো, আমি বাঁচতে চাই, কিন্তু চাইলে কি হবে? মৃত্যু আমার অনিবার্য। মরতে আমাকে হবেই। লোকটি তার কথার প্রতিবাদ করল না, শুধু বলল, তুমি তো এমনিই মরতে যাচ্ছিলে। আমি বাধা না দিলে এতক্ষণে তুমি মৃত্যুর কোলে ঘুমিয়ে থাকতে। হ্যাঁ, থাকতাম। কিন্তু তুমি কে? কেন তুমি? একটু হেসে সে আবার বলল, বর্তমানে আমার একটা নামই প্রচলিত, আর সব নাম পরিচয় ঢাকা পড়েছে। আমার নাম কুয়াশা। তোমাকে বাঁচানো যায় কি না একবার আমাকে চেষ্টা করতে দাও। কুয়াশা? দিবাফারা স্তব্ধ হয়ে রইল অনেকক্ষণ। সে তাকিয়ে রইল কুয়াশার বলিষ্ঠ দেহ আর সুন্দর সুঠাম মুখের দিকে। কুয়াশার নাম সে জানে। জেবাফারা তার বোন। কুয়াশাকে নম্বর ওয়ান শত্রু বলে গণ্য করত। জেবা দুনিয়ার কাউকে ভয় করত না, কিন্তু কুয়াশার নামে সে কম্পিত হতো। বাংলাদেশের ভয়ঙ্কর লোকটি, সেই কুখ্যাত কুয়াশা তারই চোখের সামনে দাঁড়িয়ে। দিবা যেন কিছুতেই নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। কুয়াশা হাসল, বলল, দিবা, যে মরতে চায় তাকে কেউ বাঁচাতে পারে না, কিন্তু যে বাঁচতে চায় তার জন্য জীবনের কোনো না কোনো পথ খোলা থাকেই। ভোর হয়ে গেছে, আর দেরি করতে পারি না। চলো। কোথায়? কাছেই আমার লঞ্চ, সেখানে চলো। দিবা একবার তাকালো কুয়াশার দিকে। অবিশ্বাসের কিছু ছিল না। কুয়াশার চোখের স্পষ্ট সরল চাহনি, তার হাসি দিবার মন থেকে সব দুর্ভাবনা দূর করে দিল। তার মন বলল, এই লোকটার যত কুখ্যাতিই থাক, নিষ্ঠুরতার যত দুর্নামই থাক, এ কখনো বিশ্বাসঘাতকতা করবে না। নির্ভয়ে একে আশ্রয় করা যায়। সে বলল, একটা কথা বলো, আমাকে তুমি আশ্রয় দিচ্ছ, মৃত্যুর হাত থেকে বাঁচাবে বলে প্রতিশ্রুতি দিচ্ছ। তোমাকে এজন্যে অনেক বিপদের সম্মুখীন হতে হবে হয়তো। সশব্দে হেসে উঠল কুয়াশা। পথ দেখিয়ে বলল, চলো, আর দেরি নয়। তখন ভোর হয়ে গেছে। সূর্যের আলোয় মরুভূমি উদ্ভাসিত। খেজুর গাছের সারি দুই পাশে রেখে নীল নদ বয়ে চলেছে কুলকুল বেগে। দিনটা ভারী সুন্দর। কায়রোর পুলিশ সুপার মিস্টার গামাল হাসানের মুখোমুখি বসেছিলেন মিস্টার সিম্পসন। খোদাবক্স হত্যা ঘটনার তদন্তে জড়িত হয়ে তিনি সুদূর মিশরে এসেছেন। স্কটল্যান্ড ইয়ার্ডে শিক্ষাপ্রাপ্ত এই গোয়েন্দাটির কার্যকলাপ সর্বত্র উচ্চ প্রশংসিত ছিল। মিস্টার গামাল হাসানও এর সম্পর্কে যথেষ্ট শ্রদ্ধার
ভাব পোষণ করেন। কিন্তু খোদাবক্স হত্যা ঘটনার বিবৃতি দিতে গিয়ে মিস্টার সিম্পসনের চোখে ব্যর্থতা ও ক্লান্তির যে ছায়া ফুটে উঠল, তা দেখে গামাল হাসান একটু অবাক না হয়ে পারলেন না। মিস্টার সিম্পসন বলেছিলেন, আমি জীবনে অনেক রহস্যময় ঘটনা ও চক্রান্তের সঙ্গে জড়িত হয়েছি মিস্টার হাসান, এবং শক্তি আমার যতটুকু থাক আমি কখনো আত্মবিশ্বাস হারাইনি। কিন্তু এই ব্যাপারটা। মিস্টার সিম্পসন একটু হাসলেন, তাকালেন মিস্টার গামাল হাসানের দিকে, বললেন, বুদ্ধি, সাহস, আত্মবিশ্বাস সব যেন তালগোল পাকিয়ে গেছে। মিস্টার হাসান ড্রয়ার থেকে সদৃশ্য সিগারেট কেস বের করলেন। কেসে পরপর 20টি ফিল্টার্ড রথম্যান সিগারেট সাজানো আছে। কেসটি খুলে মিস্টার হাসান সেটি বিনয়ের সঙ্গে বাড়িয়ে দিলেন মিস্টার সিম্পসনের দিকে। ধন্যবাদ দিয়ে সিম্পসন একটি গ্রহণ করলেন। পুলিশ সুপারের এয়ার কন্ডিশন ঘরের বাতাস চক্রাকার নীল ধোঁয়ার আচ্ছন্ন হয়ে উঠল। দুজনেই কিছুক্ষণ নিঃশব্দে ধূমপান করলেন। নীরবতা ভঙ্গ করলেন মিস্টার হাসান। বললেন, আমার সরকারের পক্ষ থেকে সদাশয় বন্ধু রাষ্ট্রের প্রতিনিধি হিসাবে আপনাকে আগেই স্বাগতম জানিয়েছি মিস্টার সিম্পসন। তারপর শুধু এইটুকু বলতে পারি, এই ব্যাপারে আমাদের তরফ থেকে যে কোনো সাহায্য, যে কোনো প্রতিশ্রুতি দিতে বললে আমরা প্রস্তুত। সিম্পসন ধন্যবাদ জানালেন। মিস্টার হাসান বললেন, জেবাফারা সম্পর্কে ইতিমধ্যে যে ফাইলটি বের করা হয়েছে সেটি আপনাকে দেবার নির্দেশ দিয়েছেন আমাদের মহামান্য সরকার। ফাইলটি এখনই আপনাকে দেবার ব্যবস্থা করছি। আমার বিশ্বাস, জেবাফারা ও তার বিশ্বস্ত দেহরক্ষী খোদাবক্সের হত্যা সম্পর্কে আপনি অনেক নতুন সূত্র ও তথ্য এতে পাবেন। সিম্পসন বললেন, আপনাকে ধন্যবাদ দেবার ভাষা আমার নেই। আমার ও আমার সরকারের কৃতজ্ঞতা গ্রহণ করুন। এই দুই বন্ধু রাষ্ট্রের ভেতর প্রীতি ও সৌহার্দ্য উত্তরোত্তর বৃদ্ধি পাক, এই কামনা করি। ইতিমধ্যে কফি প্রস্তুত হয়েছে। মিস্টার সিম্পসনকে নিয়ে মিস্টার হাসান প্রশস্ত বারান্দার অঙ্গনে গিয়ে বসলেন। বাইরে তীব্র উজ্জ্বল রোদ। কায়রো নগরের সুউচ্চ অট্টালিকারাজি চারিদিকে দণ্ডায়মান। একটা বাতাস লুর তপ্ত হালকা ছড়াতে ছড়াতে ছুটে এলো। মিস্টার সিম্পসন অভ্যাসবশত তীক্ষ্ণ দৃষ্টিতে চারদিকে তাকিয়ে নিলেন। হঠাৎ অদূরবর্তী রাজপথের একদিকে চোখ পড়াতে তার দৃষ্টি থমকে গেল। চমকে উঠলেন মিস্টার সিম্পসন। লোকটিকে ঢাকায় তিনি দেখেছেন। লোকটি কৃষ্ণকায়, দীর্ঘ, বলিষ্ঠ দেহ, মাথার কুঞ্চিত চুল ফুলে ফেপে ঘাড় পর্যন্ত পৌঁছেছে, চ্যাপ্টা নাকের নিচে পুরু ঠোঁট। দুটি হাত পেছনে নিয়ে লোকটি একদৃষ্টে তাকিয়ে আছে এদিকে। হঠাৎ সিম্পসন সাহেবের সঙ্গে চোখাচোখি হওয়াতে লোকটা যেন কিছু হয়নি এভাবে চট করে একপাশে ঘুরে গেল। ঘুরে গিয়ে চলতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যে সে অদৃশ্য হয়ে গেল, আর তাকে দেখা গেল না। মিস্টার হাসান উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করেন, এনিথিং রং মিস্টার সিম্পসন? নাথিং সো সিরিয়াস। মিস্টার সিম্পসন একটু হাসেন, তাকান মিস্টার হাসানের দিকে, বলেন, যদি অসুবিধা না হয় তাহলে আমি আজই মহামান্না রাজকুমারীর সঙ্গে সাক্ষাৎ করতে চাই। আপনি নিশ্চিন্ত থাকুন। মিস্টার হাসান বিনীতভাবে আশ্বাস দিলেন মহামান্য রাজকুমারীকে আগেই সংবাদ পাঠিয়েছিলাম। তিনি সানন্দে আপনার সঙ্গে আজ বিকেল 4টায় দেখা করতে রাজি হয়েছেন। আপনার কাছে আমি চিরবাধিত মিস্টার হাসান। মিস্টার হাসান হেসে বললেন, আমাদের আতিথেয়তা ত্রুটি হয়তো থাকবে মিস্টার সিম্পসন, কিন্তু অকপট বন্ধুত্বের হৃদয় আপনাকে উপহার দিতে পারবো। মহামান্য রাজকুমারী আইদা বানুর সঙ্গে সাক্ষাৎকার শেষ করে মিস্টার সিম্পসন পথে নামলেন। কায়রোর রাজপথ অতি সুদৃশ্য। সুউচ্চ অট্টালিকা সমূহের উপর মিনার শোভা পাচ্ছে। রাস্তার এখানে সেখানে উটের গলায় ঘণ্টাধ্বনি। রাস্তায় নেমে ভাড়া করা ট্যাক্সি নিলেন মিস্টার সিম্পসন। হোটেলের নাম ঠিকানা বলতেই ট্যাক্সি চালকের চোখে মুখে সম্মান ও বিনয়ের ভাব ফুটে উঠল। সিগারেট ধরিয়ে চুপচাপ ধূমপান করেছিলেন মিস্টার সিম্পসন, আর চিন্তাকীর্ণ মনে আগাগোড়া
সবটা ব্যাপার তলিয়ে দেখছিলেন। মিশর দেশীয় সুলতানদের একটা নকশা যে এমন একটা রক্তক্ষয়ী রহস্যময় ঘটনার জন্ম দেবে তা কে জানত। নকশাটি সম্ভবত ছিল মিশরের শেষ শক্তিশালী ফেরাউন প্রথম আখতানুরের। আমন দেবতার পুজো বর্জন করে মিশর দেশে তিনি সূর্য দেবতার পূজা চালু করেছিলেন। ফলে তাকে আমন দলীয় শক্তিশালী পুরোহিতদের কোপ দৃষ্টিতে পড়তে হয়েছিল। আখতানুন তাতে ভয় পাননি। তিনি রাজধানী সরিয়ে নিলেন কায়রো থেকে। কথিত আছে, রাজধানী সরিয়ে নেবার সময় রাজকোষের বিপুল অর্থরাজি তিনি তার পিতামহের সমাধি মন্দিরে প্রথিত করে যান। প্রয়োজনের সময় যাতে এই অর্থ তিনি উদ্ধার করতে পারেন তার ব্যবস্থাও তিনি করেছিলেন। সমাধি মন্দিরের গুপ্তকক্ষের চিহ্ন ও পথ তিনি একটি নকশায় টুকে রাখেন। দুর্ভাগ্যক্রমে আমন দলীয় পুরোহিতদের হাতে তিনি পরাজিত ও নিহত হন। ঘটনাচক্রে এই নকশা গিয়ে পড়ে দয়ালু রাজা আখতানুনের জ্ঞানী চিকিৎসকের হাতে। এই চিকিৎসকটি দীর্ঘ 50 বছর যাবৎ জানতেন যে তিনি এক সাধারণ মজুরের পুত্র। কিন্তু কালক্রমে বৃদ্ধ দশায় উপনীত হয়ে তিনি জানতে পারলেন তার দেহে আছে রাজরক্ত। শুধু তাই নয়, পূর্ববর্তী ফেরাউনের উইল অনুযায়ী আখতানুনেরও পূর্বে সিংহাসনের উপর ছিল তার অধিকার। জ্ঞানী চিকিৎসক ঘটনার আকস্মিকতায় বিমূঢ় হলেন, কিন্তু তিনি নির্বোধ ছিলেন না। সিংহাসনের অধিকার জানাতে গেলে তাকে যে বহু রক্ত ও লোক ক্ষয় করতে হবে তা তিনি জানতেন। তিনি নিঃশব্দে সিংহাসন ও রাজদরবারের কুটিল পরিবেশ ত্যাগ করে গ্রামান্তরে চলে যান। তিনি তার প্রসিদ্ধ আত্মজীবনীতে এই নকশার উল্লেখ করেছেন। চিকিৎসকের মৃত্যুর পর এই নকশার কোনো হদিস পাওয়া যায়নি দীর্ঘ 3000 বছর। সেই চিকিৎসক এবং আখতানুনের নকশাটি কথা ততদিনে ইতিহাসের পাতায় বিস্তৃত হয়েছে। 1942 সালে একদল ফরাসি ভূতত্ত্ববিদ 200 ফিট মাটির নিচ থেকে আকস্মিকভাবে এই নকশা এবং চিকিৎসকের আত্মজীবনীটি উদ্ধার করেন। আশ্চর্যের বিষয়, এই নকশা এবং গ্রন্থটি এমনভাবে সংরক্ষিত ছিল যাতে কালের এতটুকু অবক্ষয়ের চিহ্ন তাতে পড়েনি। এই নকশার সত্য নিয়ে ফরাসি সরকার ও মিশরের রাজ পরিবারের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়। মিশরের রাজ পরিবার স্বাভাবিকভাবেই এই নকশার সত্য দাবি করতে পারেন, কিন্তু গোলযোগ বাঁধিয়েছিলেন আত্মজীবনীতে লিখিত জ্ঞানী চিকিৎসকের কয়েকটি পঙ্গক্তি। তিনি এই নকশা সম্পর্কে বলেছেন, আইনত এই নকশার মালিকানা আমার। ইচ্ছে করলে এই নকশায় নির্দেশিত ধন সম্পত্তি উদ্ধার করে তা আমি ভোগ করতে পারতাম, কিন্তু তা আমি করিনি কারণ আমি জানি ঈশ্বরের ইচ্ছে তা নয়। এই সম্পত্তি ভোগ করার মালিকানা ফেরাউন বা রাজবংশীয় লোকদের কি তাদের অধীনস্থ সাধারণ মানুষের? এই প্রশ্ন আমার মনে বারবার দেখা দিয়েছে। মহাকালের হাতে এর বিচারের ভার ছেড়ে দিলাম। জ্ঞানী চিকিৎসকের এই উক্তি এই নকশার প্রকৃত মালিকানা কার তা কিছুই নির্দেশ করে না। ফলে ফরাসি সরকার ও মিশরীয় সুলতানের মধ্যে এই নকশাটির সত্য নিয়ে মনোমালিন্যের সৃষ্টি হয়। দীর্ঘকাল বিবাদের পর আন্তর্জাতিক আদালতের রায়ে এই নকশার উপর মিশরীয় সুলতানদের অধিকার স্বীকার করে নেওয়া হয়। সেই থেকে নকশাটি রাজ পরিবারের গুপ্ত কক্ষে রক্ষিত ছিল। স্বয়ং সুলতান ছাড়া এই নকশাটির অবস্থান সম্পর্কে অবহিত ছিলেন সিংহাসনের একমাত্র উত্তরাধিকারিণী রাজকুমারী আইদা বানু। সম্ভ্রান্ত বংশীয়া মিশরীয় নর্তকী জেবাফারা ছিল তারই ঘনিষ্ঠতম সহচারী। রাজকুমারীর সঙ্গে সম্পর্ক সূত্রে রাজপ্রাসাদে তার ছিল অবাধ যাতায়াত। একটু আগের সাক্ষাৎকারে রাজকুমারী আইদা বানু মিস্টার সিম্পসনকে বলেছিলেন, অর্থের উপর জেবার ছিল দারুণ লোভ। অনেক গুণে সে গুণান্বিত ছিল, কিন্তু এই লোভ তার সমস্ত গুণাবলী এবং প্রতিভা নষ্ট করে দিয়েছে। জেবাই এই নকশা রাজপ্রাসাদ থেকে চুরি করেছিল মিস্টার সিম্পসন। মিস্টার সিম্পসন তা জানতেন। তিনি রাজকুমারীর দিকে সন্ধানী চোখে তাকিয়েছিলেন। দেখেছিলেন রাজকুমারীর অনিন্দ্য সুন্দর চোখে মুখে ফুটে উঠেছে ক্ষোভ ও রাগের চিহ্ন।
রাজকুমারী আরও বলেছিলেন, মিশর রাজপরিবারের রোষবহ্নি থেকে আত্মরক্ষা করার জন্যেই নর্তকীর বেশে মধ্যপ্রাচ্য, ভারত, পাকিস্তান ভ্রমণ করে ফিরেছিল জেবা। আমরা জানতাম একদিন না একদিন তাকে মিশরে ফিরতেই হবে। সরকার থেকে এমন ব্যবস্থা করা হয়েছিল যাতে যে কোনো ছদ্মবেশ ধরে জেবা মিশরে প্রবেশ করুক। পা দেওয়ার সঙ্গে সঙ্গে জেবাকে গ্রেফতার করা হতো। কিন্তু রাক্ষসীর হত্যার সঙ্গে সঙ্গে নকশা ফিরে পাওয়ার সমস্ত আশা লুপ্ত হয়েছে। মিস্টার সিম্পসন সব কথাই জানতেন। তিনি দেখলেন রাজকুমারীর চোখে মুখে ফুটে উঠেছে দারুণ হতাশা। আশ্বাস দিয়ে রাজকুমারীকে তিনি বলেছেন, হতাশ হবেন না মহামান্য রাজকুমারী। জেবার মৃত্যু হয়েছে বটে, কিন্তু নকশাটি এখনো সম্পূর্ণ অটুট অবস্থায় রয়েছে। এমনকি তিনি একটু হাসলেন, বললেন, যার হাতে নকশাটি রয়েছে সে এখন মিশরেই অবস্থান করছে। কোথায়? রাজকুমারী দারুণ উত্তেজনায় আসন ছেড়ে প্রায় উঠে পড়েছিলেন। মৃদু হাসলেন মিস্টার সিম্পসন। 4000 বছরের পুরাতন এই নকশা এমন রহস্যময় ও বিপজ্জনক ঘটনার সৃষ্টি করবে তা কি জ্ঞানী চিকিৎসক জানতেন? ভাড়াটে ট্যাক্সি সজোরে ছুটে চলছে। হাতের সিগারেটটি নিঃশেষিত প্রায়। রাজকুমারীর সঙ্গে সাক্ষাৎকার শেষে মিস্টার সিম্পসন ফিরে চলেছেন হোটেলের দিকে বিশ্রাম গ্রহণ করার জন্যে। কিন্তু বিশ্রাম কথার কথা মাত্র। মিস্টার সিম্পসন এক মুহূর্তের জন্যেও নিশ্চিন্ত হতে পারছেন না। হাতের সিগারেটটি তিনি বাইরে ছুঁড়ে ফেলে দিলেন। কেন যেন খোদা বক্সের মৃত নিশ্চল চোখজোড়া তার মনে পড়ে গেল। মনে পড়ল গুপ্ত কক্ষে নেসার আহমেদ ও কুয়াশার সঙ্গে শেষ দেখার কথা। জেবা ফারার কাছ থেকে নকশাটি উদ্ধার করার চেষ্টা করেছিল নেসার আহমেদ ও কুয়াশা দুজনেই। কার চেষ্টা সফল হয়েছে কে জানে, তবে সম্ভবত নকশাটি বর্তমানে নেসারের অধিকারে আছে। দুর্দান্ত প্রকৃতির দস্যু নেসার তার সর্বশক্তি নিয়োগ করেছে নকশা নির্দেশিত গুপ্তধন উদ্ধারের কাজে। লুকায়িত আছে হাজার হাজার বছর ধরে সঞ্চিত 7 রাজার ধন। সেই ধনের জন্য কত খোদা বক্সকে রক্ত দিতে হবে তা একমাত্র ভবিষ্যতই বলতে পারে। ভাড়াটে ট্যাক্সি হোটেলের লনে এসে ঢুকল। মিস্টার সিম্পসন ড্রাইভারকে আশাতিরিক্ত বকশিশ দিলেন। ড্রাইভার মিশরীয় কায়দায় মাথা নিচু করে হাত আন্দোলিত করে সালাম জানিয়ে চলে গেল। মিস্টার সিম্পসন যখন নিজের ঘরে ঢুকলেন তখন সন্ধ্যা 7টা বাজে। জানালা দিয়ে দেখা যাচ্ছে কাছেই একটা মসজিদের দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়ছে কয়েকজন মুসল্লি। নীলনদের অনতি দূরে গিজে নামক এলাকায় হাজার হাজার বছরের পুরাতন পিরামিডগুলো দণ্ডায়মান। বিশালাকায় প্রস্তর নির্মিত সমাধি মন্দিরগুলো সর্বকালের মানুষের জন্য বিস্ময়ের বস্তু। বহু ভ্রমণকারী প্রতিদিন এই পিরামিড দর্শনে যায়। আমরা যে তারিখটি উল্লেখ করছি সে তারিখটি ছিল মিশর সরকারের নির্ধারিত ছুটির দিন। পিরামিড এলাকা সেদিন প্রায় জনশূন্য। সন্ধ্যা অনুমান 7টায় একজন দীর্ঘকায় পুরুষ মাইকেরিনোস পিরামিডের দ্বারদেশে উপস্থিত ছিল। অভ্যাসমতো চারদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে নিয়ে সম্মুখস্থ এক গুহার ভেতর ঢুকল। সঙ্গে সঙ্গে গুহার মুখ বন্ধ হয়ে গেল। সেই দীর্ঘকায় লোকটি আর কেউ নয়, কুয়াশা। তীব্র টর্চ লাইটের আলোয় পথ চিনে নিতে কষ্ট হলো না। অনতিবিলম্বে কুয়াশা পিরামিডের ভেতর প্রবেশ করল। চারদিক ঘুটঘুটি অন্ধকার। দুই পাশে খাড়া প্রাচীর পার হয়ে একটি স্তম্ভ ঘেরা অলিন্দে এসে ঢুকল। ভেতরে ছোট একটি কুঠুরি। কুঠুরির ভেতর বৈদ্যুতিক আলো জ্বলছে। এই কুঠুরির ভেতর বসেই কুয়াশা দিনের পর দিন কাজ করে চলেছে। আখতানুনের নকশার পাঠোদ্ধার করে একটু একটু সে এগিয়ে চলেছে পিরামিডের সেই স্থানটিতে যেখানে 7 রাজার ধন হাজার হাজার বছর ধরে লুকানো আছে। গতকাল সে পিরামিডের 7ম প্রাচীর ভেদ করেছে। যদি নকশার কথা সত্যি হয় তাহলে আরেকটি প্রাচীর উত্তীর্ণ হলেই তার কাজ উদ্ধার হবে। আশা ও আশঙ্কায় বুক দুলছে।
সে কুঠরিতে ঢুকে দেখল জেনারেটরের একপাশে গগি দাঁড়িয়ে আছে। স্থির চোখে সে বিদ্যুতের তীব্র আলো তাকিয়ে তাকিয়ে দেখছে। কুয়াশাকে দেখে এক মুহূর্তের জন্যে তার চোখ ধাঁধিয়ে গেল। পরক্ষণেই তার চোখে মুখে ফুটে উঠল বিশ্বাস ও আনন্দের হাসি। চিয়ার আপ গগি। কুয়াশা একটু হেসে আস্তে গলায় আদর জানালো গগিকে। ইশারা করতেই গগি ধপ ধপ করে এগিয়ে গিয়ে দক্ষিণ দিকের একটা প্রাচীর মুখ খুলে দিল। খুলে দিতেই এক ঝলক বিদ্যুৎ গিয়ে ঝাঁপিয়ে পড়ল অন্ধকারে। প্রাচীর পথ অস্পষ্ট আলোয় আলোকিত হয়ে উঠল। অন্ধকার দেয়াল পথে ঝাঁপ দেওয়ার মুখে কিছুক্ষণ বিশ্রাম নিতে চাইল কুয়াশা। গলা ততক্ষণে ধূমপানের জন্য তৃষ্ণার্ত হয়ে উঠেছে। পকেটে হাত দিতে সিগারেটের প্যাকেটের সঙ্গে উঠে এলো ছোট একটি চিরকুট। চিরকুটে কায়রোনগরের জনৈক অভিজাত যুবকের নাম ও ঠিকানা লেখা। সব ঘটনা মনে পড়ল কুয়াশার। সেদিন ভোরবেলা দিভাপাড়াকে উদ্ধার করে সে লঞ্চে ফিরে গিয়েছিল। দুপুর পর্যন্ত দিবাকে সে কোনো কথা বলতে দেয়নি। বলেছে, আগে বিশ্রাম করো, পানি তৈরি আছে, স্নান সেরে নাও, লঞ্চের পর কথাবার্তা হবে। দিবা কথা বলার জন্য উদগ্রীব ছিল, কিন্তু কুয়াশার কথা নিঃশব্দে সে পালন করেছিল। দুপুরের খাওয়ার পর দুজন দুটি চেয়ারে কেবিনের বারান্দায় বসেছিল। দিবা তার সংঘাত ও বেদনা জর্জরিত জীবনের সব কাহিনী খুলে বলেছিল। জেবা ও দিবার পরিবার কায়রো নগরের অত্যন্ত অভিজাত এক পরিবার। জেবা রাজকুমারী আইদার অন্তরঙ্গ সখী রূপে গণ্য হবার পর এই পরিবারের সম্মান আরও বেড়ে গেল। কিন্তু সুখ, সম্মান, প্রতিপত্তি সবই বুঝি নীল নদের জোয়ার ভাটার মতো সাময়িক। এই আছে, এই নেই। শীঘ্রই জেবা ও দিবাদের পরিবারের দুর্যোগ ঘনিয়ে এলো। জেবা ছিল উচ্চাকাঙ্ক্ষী। তার উচ্চাকাঙ্ক্ষা পরিণত হলো লোভে, এবং লোভের বশবর্তী হয়ে সে রাজকুমারী আইদার নকশা চুরি করে মিশর ত্যাগ করলো। জেবাকে অনুসন্ধান ও গ্রেফতারের জন্য রাজপরিবার থেকে বিশেষ এক শ্রেণীর গোয়েন্দা পুলিশ নিয়োজিত হলো। দেশে বিদেশে চলল তৎপরতা। কেবল তাই নয়, দিবা ও তার বৃদ্ধ পিতার উপরও অমানসিক নির্যাতন শুরু হলো। কৌশলে বৃদ্ধ পিতার জমিদারি ও খেতাব বাজেয়াপ্ত করা হলো। বৃদ্ধ পিতা ভগ্ন মনোরথ হয়ে আত্মহত্যা করলেন। দিবাও পিতার সঙ্গেই আত্মহত্যা করেনি একটিমাত্র আশা ও বিশ্বাসে। সেই আশা ও বিশ্বাসের নাম মুজাদ্দিদ করিম, কায়রো নগরীর এক অভিজাত যুবক। দিবা তার কাহিনী বলতে বলতে থেমে গিয়েছিল। বলেছিল, গ্রিক দেবতা অ্যাপোলোর মূর্তি দেখেছো তুমি? কুয়াশা বলেছিল, দেখেছি। তাহলে আর করিমের রূপ বর্ণনা করার প্রয়োজন হয় না। করিম গ্রিক দেবতা অ্যাপোলোর মতোই সুন্দর। সে আমাকে ভালোবাসতো, আমি তাকে ভালোবাসতাম। আমরা দুজন সুখে নীড় বাঁধবার স্বপ্ন দেখতাম। কিন্তু বলতে বলতে দিবার গলার স্বর কান্নায় ভারী হয়ে এসেছিল। সেই নকশা চুরির পর করিমও আমাকে ত্যাগ করল। সে জানিয়েছে তার বাবা মা একটি নিঃস্ব পরিবারের মেয়েকে গ্রহণ করতে রাজি নয়। শুনেছি কোটিপতি আল গাফরানের মেয়ে নাইমা বর্তমানে তার বাগদত্তা। এজন্যই তুমি আত্মহত্যা করতে গিয়েছিলে? হ্যাঁ, ভালোবাসার মানুষটি পর্যন্ত আমাকে পরিত্যাগ করলো। কুয়াশা কথা বলেনি, শুধু দিবাকে তাকিয়ে তাকিয়ে দেখল। অপূর্ব সুন্দরী এক যুবতী। তার নিটোল লাবণ্যমাখা মুখখানি বেদনায় বিষণ্ণ, যৌবন প্রাচুর্যে ভরা, তন্বী দেহলতা হতাশায় ক্লান্ত। দিবা বলল, আমাকে বাঁচিয়ে কোনো উপকার করনি তুমি। আমাকে একদিন না একদিন মরতেই হবে। কুয়াশা একটু হেসেছিল, বলেছিল, যদি করিম তোমাকে গ্রহণ করতে রাজি হয়? অসম্ভব। ধরো সেই অসম্ভব সম্ভব হলো, তখন? এক মুহূর্ত দ্বিধা করেছিল দিবা, তারপর আবেগতপ্ত গলায় বলেছিল, তুমি তো জানো আমি বাঁচতে চাই। করিম যদি আমাকে গ্রহণ করতে রাজি হয়, তাহলে আমি কি করব তা বলার দরকার পড়ে না। চিরকুটটা পকেটে চালান দিল কুয়াশা। মনে মনে একটু হাসল। মেয়েদের হৃদয় কি কোমল আর স্নেহ মায়া মমতায় ভরা।
এক অসতর্ক টোকায় সারাদের সবকটা তার যেন একসঙ্গে বেজে উঠল, টন টন করে উঠল বুকের ভেতরটা। মনে পড়ল মহুয়ার কথা। মহুয়াই ছিল তার একমাত্র স্নেহের বন্ধন। সেই বন্ধন বহুদিন সে ছিন্ন করতে পারেনি। বন্ধন ছিন্ন করতে গেলে হৃদয়ের কোথায় যেন বাজত। আজ অবশ্য অন্য কথা। আজ সে বেরিয়ে এসেছে অতীত জীবনটা পেছনে ফেলে। বিজ্ঞান গবেষণায় তার প্রচুর অর্থের প্রয়োজন মেটাতেই হবে, যে করে হোক মেটাতে হবে। দীর্ঘ 2 মাস এই নকশার পেছনে অর্থ ও পরিশ্রম ব্যয় করেছে। এখন উদগ্র চিত্তে সে ফল লাভের আশায় অপেক্ষায় আছে। কিন্তু ফল লাভ করার আর কত দেরি? এই ছিল পিরামিডের গুপ্তধন দ্বিতীয় খণ্ডের প্রথম পর্ব। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্টে। আগামীকাল আবার চলে আসব এই রহস্যের পরবর্তী পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাকিব স্টোরি লাউঞ্জের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, ভালো থাকুন।